গ্ল্যান্ডটা তৈরি হবে। এটা হচ্ছে ফলিকুলার গ্ল্যান্ড প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এটা অ্যাপারেটাস of immunity বা ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাসের মধ্যে টনসিল একটা পড়ে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে আমাদের আপার মাউথ এবং আপার রেসপিরেটরি ইনফেকশন তাকে চেক করার জন্য এই টনসিল কাজ করে। একদম আমাদের নাক এবং মুখের একটা সিকিউরিটি গার্ডের মতো কাজ করে। এটাকে বলে টনসিল। তাহলে টনসিল হচ্ছে ফলিকুলার গ্ল্যান্ড, অনেকগুলো ফলিকল বা দানা নিয়ে এই গ্ল্যান্ডটা তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাসের মধ্যে ওয়ান অফ দি ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস। এটা ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস মানে হচ্ছে যেসব যন্ত্র বা অ্যাপারেটাস আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। যেমন টনসিলের সাথে আরো অনেক বোন ম্যারো আছে, লিম্ফার ফলিকল আছে, ইন্টেস্টাইনাল লিম্ফ গ্ল্যান্ড আছে, ঠিক আছে? তার মধ্যে টনসিল একটা। টনসিল আমাদের নাক এবং মুখের যে দাগ, সেই দাগটায় আমাদের ইনফেকশন থেকে প্রোটেক্ট করে। এবার টনসিল বলতে আমরা যে টনসিলটা বুঝি যে মুখ না করলে মুখে দুটো গ্ল্যান্ড পাওয়া যায়, সেই গ্ল্যান্ডটাই টনসিল, এবং সেটাই অনেক সময় দেখা যায় ফুলে যায় এবং রোগীতে অসুবিধা হয় বা ব্যথা হয় ইত্যাদি যে সিমটম। তো আমাদের টনসিল কিন্তু একটা টাইপের নয়, টনসিল কিন্তু অনেকগুলো টাইপ আছে। এটা আমাদের নাক, মুখ এবং গলা এই তিনটে পোর্শনটাকে কভার করে এবং উপরে নিচে একটা করে, আর যেটা আমরা দেখি প্যালেটের দুদিকে থাকে ওটা একটা, আর জিভের দুদিকে দুটো থাকে। এই 6 ধরনের আমাদের টনসিল এগুলো থাকে। আমরা দেখতে পাই একটা টাইপের টনসিল। সেটা কিরকম? টনসিলটা এখানে যদি আমাদের থাকে, টনসিলটা ঠিক এরকম থাকে। যেটা আমরা দেখতে পাই প্যালেটের একদম শেষে, দুপাশে, সেটাকে বলে প্যালেটাইন টনসিল। তার মানে এখানে যদি প্যালেটটা হয়, এখানে যদি প্যালেট শেষ হয়, তাহলে এইখানে একটা, এখানে নর্মালি টনসিল দেখা যায় না, ওটা জাস্ট একটা মাংসের মতো দুপাশে দুটো থাকে। যদি না খোলে তাহলে আইডেন্টিফাই করা খুব কঠিন। এই প্যালেটের শেষের দিকে যে টনসিলটা থাকে সেটাকে বলে প্যালাটাইন টনসিল। ঠিক আছে, এটাই আমরা মুখ না করলে এই টনসিলটা আমরা দেখতে পাই, এটাই ভুলে যায় সাধারণত। এছাড়া আমাদের এর ওপর দিকে নাক আছে, মানে প্যালেটের উপরের পোর্শনটা আমাদের নাকের পোর্শন, নাকটা দিয়ে নাকটা ওপেনিং হয়ে শেষকালে নাজাল ক্যাভিটি, তারপরে ফ্যারিংস শুরু হচ্ছে। নাসোফ্যারিংসের যে জয়েন্ট, সেই জয়েন্টে একটা টনসিল থাকে উপরে, ঠিক আছে? এটাকে বলে নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল। এটা একটা। এই
খুলে যায়। এটা খুলে গেলে ভর্তিতে অসুবিধা হবে, ঠিক আছে? মানে আরো খুলে গিয়ে এখানে একটা ইনকুলা থাকে, এই ইনকুলাটাও খুলে যায়, এটাকে ইউটিআইটিস বলে। এটারও ইনফ্লামেশন একই সাথে হয়, সেটাও জিভে লাগে, গলায় জিভ আছে, জিভে লাগে, সুস্থ করে। আর এটাও খুলে গিয়ে এত বড় পুরো একদম এই জায়গাটায় ব্লক করে দেয়। এটা নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল, উপরে একটা আছে, এটা দুটো আছে, মানে এখানে একটা, এখানে দুটো। আচ্ছা, জিভের নিচে এখানে একটা, এখানে একটা, জিভের নিচে, এটাকে বলে সাবলিঙ্গুয়াল টনসিল। জিভের নিচে দেখা যায় অনেক সময় এই জায়গাটা ঠান্ডা লাগলে খুলে যায়, ঠিক আছে? এটা কিন্তু সাবম্যান্ডিবুলার গ্যাপ না, এই জায়গায় এটাও দিতে গেলে বা জিভ নাড়াতে গেলে এটা প্রচন্ড ব্যথা হয় জিভের নিচের দিকে। আর একটা একদম নিচে আছে, এটাকে বলে ল্যারিঞ্জিয়াল টনসিল। ল্যারিঞ্জিয়াল টনসিল, এই টনসিলটা খুলে গেলে কি হয়, গলার স্বর বসে যায়। টনসিল ল্যারিঞ্জ আমাদের ভয়েস বক্স, তো এর কাছাকাছি টনসিলটা থাকে, টনসিলটা খুলে গেলে ল্যারিঞ্জের উপর প্রেসার ক্রিয়েট করে বা এটা থেকে আওয়াজ বেরোতে দেয় না, তখন বোঝা যায় যে ল্যারিঞ্জিয়াল টনসিল খুলেছে বা ল্যারিঞ্জাইটিস হলেও ল্যারিঞ্জিয়াল টনসিল খুলে যায়। তো এই হচ্ছে আমাদের টনসিলের ভাগ। এতগুলো টনসিল আমাদের আছে। আমরা প্যালাটাইন টনসিলটা দেখতে পাই, এটা ভিজিবল, মুখ হাত করলে দুপাশে দুটো টনসিল খুলে যায়, এটা আমরা দেখতে পাই। আর এইগুলো বাকিগুলো এগুলো একসাথে সবকটা খুলতে পারে, একসাথে দুটো তিনটে খুলতে পারে, ঠিক আছে? নিচেরটা হয়তো অতটা ইনফেকশন হলো না, খুললো না, উপরে দুটো খুলে গেল। আবার অনেক সময় কাফ অ্যান্ড কোল্ড, মানে অর্ডিনারি কাফ অ্যান্ড কোল্ডে টনসিল সাধারণত খুলে না, তখন এই টনসিলটা খুলে যায় একদম উপর কিছু, নাক খুলে যায়, নাকে খুলে আওয়াজ হয়, সর্দি হয়, কাফ অ্যান্ড কোল্ড হয়, এইগুলো হচ্ছে। তো এই যে ফ্যাক্টেল হুইলস, এই হুইলসটা আমাদের লোয়ার, মানে আমাদের ভেতর দিকে যে রেসপিরেটরি ট্র্যাক্টের বাকি অংশ এবং ভিআইপি ট্র্যাক্টের বাকি অংশটাকে পুরো আটকায়, এটা সিকিউরিটি কাজ করে। সাধারণত আমরা যেহেতু প্যালাটাইন টনসিলটা আমরা ধরতে পাই, সেই জন্য আমরা এটা ধরে আমরা করবো। এই টনসিলাইটিস মানে এই টনসিলের ইনফ্লামেশন হলে পরে, এই টনসিলের ইনফ্লামেশন হলে পরে সেটাকে আমরা টনসিলাইটিস বলছি। এটারও ইনফ্লামেশন হলে পরে এটাও নাসোফ্যারিঞ্জিয়াল টনসিলাইটিস বলবো, এটাও সাবলিঙ্গুয়াল টনসিলাইটিস বলবো বা ল্যারিঞ্জিয়াল টনসিলাইটিস বলবো। আর টনসিলের ইনফ্লামেশনটাকে আমরা টনসিলাইটিস বলছি। এবার ভিজিবল আমরা এটা হয়, এটা দেখে বুঝতে পারি, বাকিগুলো হতে পারে নাও হতে পারে, সুতরাং এটা গেস করে আমরা বুঝতে পারি যে টনসিলাইটিস হয়েছে। এবার আমাদের দুটো টাইপ আছে, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। সব রোগেরই এরকম দুটো রোগের ভাগ। অনেক সময় টনসিল যদি অ্যাকিউট হলো, ওষুধ খেলাম, আস্তে আস্তে ইয়ে হয়ে গেল, এটা ফলিকুলার কখন বোঝা যায়, যখন যাদের দেখবেন টনসিল খোলার একটা হাত আছে এবং বারবারই টনসিল খোলে, তাদের ক্ষেত্রে যখন এই তখন ওখানে পাস কম করে, এই পাস কম করলে এটা সাদা সাদা, মানে এটা তো খুলে যায়, এরকম খুলে যায় এবং এখানে সাদা সাদা পুঁজ তৈরি হয়।
যখন ওষুধ দেওয়ার পরে এই কোষগুলো যখন বিলল হয়ে যায় বা গলে বেরিয়ে যায়, তখন ভালো বুঝতে পারা যায় যে এখানে গর্ত অনেক জায়গা রয়েছে এবং ফলিক্যালগুলো তখন খুব পরিষ্কার ছোট ছোট দেখা যায় যে ফলিক্যালগুলো ওখানে রয়েছে। তারপর আস্তে আস্তে এগোবে। যদি ক্রনিক টনসিলাইটিস হয়, অনেক বাচ্চাদের বাচ্চা বয়স থেকে এটা হতে 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 ক্রনিকে পৌঁছে গেছে, তখন সেটা শক্ত হয়ে যায় এবং খুব শক্ত যদি হয়ে যায়, তখন যদি গলানো না যায় বা ছোট না হয়, মানে নতুন কম করে, তখন আর কোনো ওষুধে কাজ হয় না, তখন এটা অপারেট করতে পারে। তো সেটা অনেক পরের ব্যাপার। অ্যাকিউটের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে যদি ওষুধ দেওয়া হয়, তখন সেটা চালিয়ে দেওয়া যায়। অ্যাকিউট দু ধরনের আছে অ্যাকিউট, একটা হচ্ছে অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস, অ্যাকিউট ক্যাটারাল টনসিলাইটিস। ঠিক আছে, অ্যাকিউট বেসিক্যালি এই ফলিক্যাল ফুলে গিয়ে ইনফেকশন হয়, এই ফলিক্যালগুলো ফুলে গিয়ে টনসিলাইটিসটা হচ্ছে। আবার ক্যাটারাল টনসিলাইটিস মানে হচ্ছে নিউক্লাস, ক্যাটারাল ফলিকুলার না, তারপর ক্যাটারাল 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 মানে ওই নিউক্লাস সংক্রান্ত। ক্যাটারাল মানে হচ্ছে এই যে সর্দি হলে কাঁচা জল বেরোয়, এটা তো নিউক্লাস ইনফ্লামেশন হয়ে নিউক্লাসটা ধরে। এই নিউক্লাস ধরার আগে বা ভেতরে মানে যখন অরিনারি কাপড় বা ফ্লু হলো বা ইনফ্লুয়েঞ্জা হলো, সেই সব ক্ষেত্রে এই নিউক্লাস ঘটছে, আবার তার সাথে সাথে টনসিলটাও হয়ে যাচ্ছে, তখন সেই টনসিলাইটিসটাকে ক্যাটারাল টনসিলাইটিস বলে। ক্যাটারাল মানে বাংলা বাংলা মানে নিউক্লাস থাকে, নিউক্লাস ধরো, নিউক্লাস থাকে, নিউক্লাসটা ইনফ্লামেশন হয় এটা। এবার কজ হচ্ছে বাচ্চাদের যেহেতু ইমিউনিটি পাওয়ার কম থাকে, সেই জন্য কিছু কিছু বাচ্চাদের যাদের গ্ল্যান্ডুলার ইনফেকশনটা বেশি হয়, গ্ল্যান্ডুলার ইনফেকশন যাদের বেশি হয়, এই সব কেসগুলোকে স্ক্রপুলাস ডায়ালিসিস বলে। যাদের দেখা যাচ্ছে যেসব বাচ্চাদের সহজেই ওয়েদার চেঞ্জিং হোক, বৃষ্টি হলো, ঠান্ডা হলো বা ঠান্ডা জায়গা ঘুরে এলো, এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে অলরেডি তাদের গ্ল্যান্ড খুলে যায়, অলরেডি তাদের গ্ল্যান্ড খোলার একটা টেন্ডেন্সি থাকে। আগের দিন লিপিক ডায়ালিসিস বলেছিলাম ফোনের ক্ষেত্রে, স্কপুলাস ডায়ালিসিস। স্কপুলার ডায়ালিসিসের ক্ষেত্রে গ্ল্যান্ডুলার ইনফেকশন বা গ্ল্যান্ডুলার সোয়েলিং বা ইনফেকশন থেকে সোয়েলিং, এই জিনিসগুলো দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে। এটা খুব কমন ব্যাপার এবং যেসব টনসিলাইটিস বাচ্চা বয়স থেকে হয়, বারে বারে হয়, তাদের বড়বেলায় কিন্তু বোঝা যায় যে তারা স্কপুলার ডায়ালিসিসের মধ্যে পড়ছে এবং লিম্ফ্যাটিক গ্ল্যান্ডগুলো ফলিকুলার গ্ল্যান্ডের সাথে সাথে যে সার্ভাইকাল গ্ল্যান্ডগুলো আছে, সেই গ্ল্যান্ডগুলো খুলে যায়, মানে ঘাড়ে, এটা বাচ্চাদের খুব ভালো করে যায়। এদের ক্ষেত্রে খুব কমন টনসিলাইটিস, আবার বড়দের ক্ষেত্রেও হয়। মোটামুটি দেখা গেছে মানে 5 বছরের নিচে কম হয় আর
বছরের উপরে কম হয়। তার কারণ হচ্ছে 5 বছরের নিচে আমাদের অনেক ভ্যাকসিন দেওয়া হয়, যার জন্য একটা ইমিউনিটি পাওয়ার রয়ে যায়। সেই ইমিউনিটি পাওয়ারের জন্য একটা অ্যান্টিবডি, একটা এক্সট্রা অ্যান্টিবডি তৈরি হয়, তার জন্য ইনফেকশনের চান্স খুব কম থাকে। আর 50 বছরের উপরে সাধারণত হয় না, কারণ তখন ওই ইনফেকশনের অতটা টেন্ডেন্সি থাকে না, একটা ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যায়। উভয় ক্ষেত্রেই হতে পারে। মানে ওই ঠান্ডা লাগা বা ঠান্ডা জায়গায় ঘোরা, ঠান্ডা জিনিস খাওয়া, এইসবের ক্ষেত্রে ক্যাটারাল টেন্ডেন্সি যাদের আছে তাদের। আর মাসের সেপ্টেম্বর থেকে মার্চ মাস মানে শীতকাল, এই শীতকালে এদের টেন্ডেন্সিটা বেশি থাকে। আর গ্লোবালি থেকেও কিন্তু এটা হয়। জীবাণু বলতে অর্ডিনারি সেপ্টোকক্কাস এবং স্ট্যাফিলোকক্কাস, এই যে জীবাণু, এটা নিউমোকক্কাস এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। ওই যে বললাম ফ্লু, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ওই যে ফ্লু এর ক্ষেত্রেও কিন্তু টনসিলাইটিস হয়। ওই ইনফ্লুয়েঞ্জার যে ব্যাকটেরিয়া সেটাকে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বলে, নিউমোকক্কাসটাও। এবার সাধারণত যেটা সিমটম, যেটা হচ্ছে এই কমপ্লেনটা নিয়ে আসবে পেশেন্ট, এটা হচ্ছে কিছু খেতে গেলেই গলা ব্যথা, এইটা মেইন সমস্যা। বাচ্চাদের ক্ষেত্রে বোঝা খুব কঠিন হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে কখন বাচ্চাদের ক্ষেত্রে বোঝা খুব কঠিন হয়ে যায়। তারা মানে খুব বাচ্চা হলে তারা কিন্তু যদি 5 বছরের নিচে হয়, তারা কিন্তু খেতে চাইবে, রোগ দিতে গেলে ব্যথা হবে, বলতে পারছে না, গলা ব্যথা বলতে পারে না। তো একদম বাচ্চা হলে সেক্ষেত্রেও বলে শিশুও যদি হয়, মানে 2 বছরের বা 2.5 বছরের বাচ্চার ক্ষেত্রে সে বোঝে না, তো সেই ক্ষেত্রে খেতে চাইবে না। তখন তুমি খাওয়া করলে বা খাওয়া দিয়ে দেখলে তখন টনসিলাইটিসটা ধরা পড়ে, নাহলে কিন্তু সাধারণত হয় না। আর এই ব্যারিঞ্জিয়াল টনসিলের ক্ষেত্রে সাধারণত টনসিলাইটিস হলে নিচের দিকে এটা কমন সিমটম হচ্ছে যে গলার স্বর বেরোবে না, মানে এখন না, গলার স্বর বেরোচ্ছে না, স্বর আর বসে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে বোঝা যায়। আর সাবলিঙ্গুয়াল টনসিল তার সাথেও হতে পারে, সেক্ষেত্রে জিভ নাড়া বা খাওয়া খেতে অসুবিধা হয়, তার সাথে সাথে প্রচুর অসুবিধা হয়। এই জিনিসগুলো কমন সিমটম। আর যদি বায়োজেনিক হয়, মানে বায়োজেনিক হলে পরে পাস ফর্মেশন হবে এবং একটু ব্যাড স্মেল আসতে পারে নিচে। আর ম্যানেজমেন্ট আমরা তো জানি যে দেখে নেবেন, মোটে দেখে নেবেন। কনজারভেটিভ কিছু ম্যানেজমেন্ট আছে, যেমন ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা জল খাওয়া যাবে না, দিতে হবে। জ্বর থাকে, মধ্যে জ্বর থাকবে,
হয়ে গেছে, পাস ফর্মেশন করে দিই, এবার পাসটাও শক্ত হয়ে গেছে, আর বাকিটা ওই ফলিকেল থাকে, ফলিকেলগুলো পুরো হারা করে দেবে, ইন্ডিয়ার মতো হয়ে যাবে। পাস মানে তো মোটামুটি টনসিলাইটিসটা মধ্যে দেখে নেবে, দিয়ে দিলাম। এবারে আসুন কনজাংটিভাইটিস। কনজাংটিভা হচ্ছে আমাদের মানে যেটা ইনফ্লামেশন হচ্ছে, এটা হচ্ছে কনজাংটিভা। ইনফ্লামেশন আইটিস মানে ইনফ্লামেশন। কনজাংটিভা জায়গাটা কোনখানটা বলুন, কোন জায়গা? কনজাংটিভা জায়গাটা কনজাংটিভা হচ্ছে আমাদের যে চোখের পাতা আইলিড, তার ভেতরের পোর্শনটাকে বলে সাদা অংশ। ওটাই তো বললো সাদা নয়, ওটা লাল হয়, সাদা নয় মানে পিঙ্ক কালারের। ধরুন তো ইনার পার্ট অফ দ্য ডিফারেন্ট এখান দিয়ে এই হচ্ছে আইডি, এই দুটো থাকে। এইখান থেকে এই যে কোনটা, এই কোনটাকে বলে লিম্ফোপিকুলিনাস জাংশন। এই ওপরটা হচ্ছে আমাদের স্কিন, যেটা আমরা বাইরে থেকে আইরিনটাকে দেখতে পাই। এই পোর্শনটা স্কিন, আর এই যে ভেতরের পোর্শনটা এটা কিন্তু পুরোটাই এতটা এরপর সাদা অংশটা আমরা দেখতে পাই। ঠিক আছে, সাদা অংশটা কি বলে? স্ক্লেরা হচ্ছে একদম বাইরের যে পোর্শনটা এতটা, এরপর এটা কর্নিয়া হয়ে সামনের দিকটা কভার করছে, আবার স্ক্লেরা হয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের এই যে চোখটা হয়, চোখের যে গোল কালো অংশটা, গোল কালো অংশটা এরকম নিচু থাকে। হাত দিয়ে যদি আমরা চোখের সামনেটা এরকম করে বসাই, তাহলে দেখবেন এই জায়গাটা নিচু আছে, এই জায়গাটা একটু উঁচু আছে, এইটুকু জায়গা। এই জায়গাটা যদি আমরা ভালো করে আয়নায় নিজের চোখটা দেখেন, তাহলে দেখবেন এই জায়গায় যদি কালো অংশটার মাঝে একটা চিত্র আছে, যেখান দিয়ে লেন্সটা দেখা যায়, চকচকে লেন্সটা বাইরের দিকে দেখা যায়। আর এই যে বাউন্ডারির পর্যন্ত এরকম ফিলামেন্টের মতো কালো অংশটা থাকে, এরকম থাকে। এই অংশটা হচ্ছে আমাদের আইরিস, স্ক্লেরা হলো এই সাদা অংশটা, স্ক্লেরা হচ্ছে এই সাদা অংশটা। এই সাদা অংশটা যেখানে শেষ হচ্ছে ওপরে, সেখান থেকে আমাদের চোখের পাতাটা তৈরি হয়। তাহলে এইখান থেকে এটা স্ক্লেরাটাই কন্টিনিউ হচ্ছে,
তৈরি হয়। এইটা হচ্ছে ক্লোরাইডের পার্ট। ক্লোরাইড তিনটে স্তর আছে। একটা হচ্ছে আপনার স্লেরা, এটা সাদা। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্লোরাইড, এটা কালো, এখানে প্রচুর মেলানিন থাকে তাই ওটা কালো হয়। আর তৃতীয় নম্বর স্তর হচ্ছে রেটিনা। তাহলে এইটা যদি আমরা যে করতাম, যেটা সব থেকে বাইরে যে স্তরটা তারপরে যে পার্টটা সেটা হচ্ছে ক্লোরাইড, কালো কালো অংশটা বলে ক্লোরাইড। এই কালো অংশটা সামনের চেম্বার আর পেছনের চেম্বারটাকে ডিভাইড করে। পেছনে ভিট্রিয়াস চেম্বার আছে, সামনে অ্যাকোয়াস চেম্বার আছে। এই কালো অংশটাই সামনে আইরিস হয়ে আসে। মানে এটা যদি আমাদের ক্রস সেকশন হচ্ছে, এটা গোল, এরকম গোল আছে। আমরা যেটা বইতে ছবিটা দেখি সেটা হচ্ছে ক্রস সেকশন, তাই আমরা বুঝতে পারি না যে এটা যদি গোল হয় তাহলেই এইটা গোল হয়ে যাবে। এই কোনো একটা সামনের দিকে এরকম আইরিস হয়ে না এই যে এইখান থেকে এই পোর্শনটা, সেটা হচ্ছে এখান থেকে এই পোর্শন, ঠিক আছে, এই কালো অংশটা যেটা বাইরে থেকে ভিজিবল হচ্ছে। সামনেটা শুধু কর্নিয়া আছে একদম স্বচ্ছ, এই কর্নিয়া দিয়ে আমরা ভেতরটা দেখতে পাচ্ছি। কিন্তু স্ক্লেরারই কন্টিনিউশন হচ্ছে কর্নিয়া, এখানেও আছে কর্নিয়া, স্ক্লেরাটাকে ঢাকা দেয়, আবার সামনের পোর্শনটাকেও ঢাকা দেয়। এই কর্নিয়াটা হচ্ছে সামনের পোর্শন। ধরুন একটা জানালা আছে, জানালার সামনের দিকে পর্দা আছে, মানে ট্রান্সপারেন্ট পর্দা যদি থাকে তাহলে ভেতরটা দেখা যাবে। তাহলে সেই পর্দাটা হচ্ছে আমাদের কর্নিয়া। কর্নিয়ার ভিতর দিয়ে আমরা এই কালো অংশটা দেখতে পাচ্ছি, মানে ক্লোরাইডের অংশটা। এটা হচ্ছে জানলা। এই জানলাটার মধ্যে দিয়ে ধরুন এখানটা গ্রিল আছে, গ্রিলটা দিয়ে আমরা এই থেকে এত ঘন গ্রিল যে এই থেকে ওদিকে দেখা যাচ্ছে না, পুরোটাই কালো লাগছে। খুব ভালোভাবে যদি এদের চোখটা দেখেন, দেখবেন এরকম সরু 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 ফিলামেন্টের মতো এই ক্লোরাইডটা সামনের দিকে এরকম চারিদিকে এরকম মেঘের মতো গোল হয়ে আছে। আর এই যে চিত্রটা, এই চিত্রটাকে বলে বললেন হ্যাঁ, এটাকে বলে অংশটা এখান থেকে এই যে গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে চিত্রটা, এখান দিয়ে বাইরে থেকে আমি লেন্সটাকে দেখতে পাবো। এইটা হচ্ছে আমাদের সেই চিত্র, যেটাকে পিউপিল বলা হচ্ছে। এইবার লেন্সটা আছে পিছন দিকে, লেন্সটা আমাদের ঝুলে আছে, কার সাথে ঝুলে আছে, এদিক থেকে কিছু সাসপেন্সারি লিগামেন্ট এটাকে ধরে রেখেছে, আর এদিক থেকেও কিছু সাসপেন্সারি লিগামেন্ট এটাকে ধরে রেখেছে, দিয়ে লেন্সটাকে পিছন দিকে ঝুলন্ত অবস্থায় আছে। আর এখানটা গোল, এই গোলের গোল দিয়ে আমরা এই লেন্সটাকে দেখতে পাচ্ছি। এই জায়গাটাকে আমরা পিউপিল বলছি। এটা হচ্ছে আমাদের কর্নিয়া, এটা স্ক্লেরার পার্ট, স্ক্লেরাটাই সামনের দিকে কর্নিয়া তৈরি হয়েছে। এটা হচ্ছে আইভি, এইবার
ভিতর দিকে আরেকটা লেয়ার এখান দিয়ে গেছে, এটাকে বলে রেটিনা। এটা বলে রেটিনা। আমরা এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে আমাদের প্রতিবিম্বটা এখানে মেলে, মানে বাইরে থেকে প্রচুর রে এই টুপিতে ঢোকে। নর্মালি আমরা এই সময় একটা খুব বেশি আলো নেই বা খুব কম আলো নেই, আমরা চোখ খুলে ভালোভাবে দেখতে পাচ্ছি। তার মানে বাইরে থেকে প্রচুর রশ্মি আমাদের এই কর্নিয়া ক্রস করছে। এটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এই যে লিকুইডটা থাকে এটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এটা ভেদ করে টিউবিং দিয়ে সোজা ঢুকে যাচ্ছে, অনেক রশ্মি ঢুকে যাচ্ছে। এই লেন্স এটাকে বাইরের অনেকগুলোকে একসাথে ওটাকে সরু করবে, সরু করে ও ঠিক এইখানটা আমাকে প্রতিবিম্বটা ফেলবে। এই প্রতিবিম্বটা তার রিফ্লেকশনটা ফেলবে এইখানে। এখান থেকে রেটিনার যে রড কোষ আর কোন কোষ আছে এটাকে এই প্রতিবিম্বটাকে কালেক্ট করে দুটো আছে দুটো আছে রেটিনা দুদিকেই এটা বলে রেটিনা। আর এই যে মধ্যখানে যেটা এটা বলে কোভার। এবার এই রেটিনা রড কোষ কোন কোষ আছে জানেন? তাহলে একজন উজ্জ্বল আলো শোষণ করে আর একজন কম আলো শোষণ করে, এবং কম আলোকেও সে দেখাতে সাহায্য করে। উজ্জ্বল আলো কিন্তু অনেক লোকে, তাহলে কিন্তু এই কিন্তু সব রশ্মিকে ঢুকতে দেবে না, চোখে দেখতে পাবো না। সেই জন্য এই টিউবটা কনস্ট্রিক্ট করে সামান্য কিছু রশ্মিকে ঢুকিয়ে দেখাতে চেষ্টা করবে। আবার যখন অন্ধকার হয়ে গেল কিন্তু আকাশের যে আলো, সেই আলোতেই আমি আমার চারপাশটা আমি দেখতে পাচ্ছি। কেন না, এই টিউবটা আবার ডায়ালেক্ট করলে কি হবে, ওই অন্ধকারের মধ্যেও প্রচুর রশ্মি ঢোকাতে সাহায্য করবে। এবার প্রচুর রশ্মি ও চারপাশ থেকে ঢোকাবে, ঢুকিয়ে ওই অন্ধকারের মধ্যেও কিছু দেখাশোনার চেষ্টা করবে, তখন এটাকে ডায়ালেক্ট করবে। এবার যখন কম আলো শোষণ করে কোন কোষ আর উজ্জ্বল আলো শোষণ করে বা বেশি আলো শোষণ করে দেখাতে সাহায্য করে রড কোষ। রড আর কোন এই দুটো আমাদের দেখাতে সাহায্য করে। তো এই সেন্সেশনটা নিয়ে গিয়ে এটা সেন্সারি অ্যাকশন হচ্ছে। তাহলে এটা নিয়ে গিয়ে এইখান থেকে আমাদের ব্রেন থেকে এখানে অপটিক নার্ভের ব্রাঞ্চ এখানে চলে যায়। অপটিক নার্ভ এটা ক্রেনিয়াল নার্ভের অপটিক 2 নম্বর ক্রেনিয়াল নার্ভ, তাই তো? 2 নম্বর অপটিক নার্ভ। তখন এই যে যা দেখলাম এটা এখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, তাই এটাকে ব্লাইন্ড স্পট বলে, ব্লাইন্ড এরিয়া বলে। কিন্তু এখানে অপটিক নার্ভ এই যা দেখলাম সেটাকে নিয়ে গিয়ে ব্রেনে চলে যাবে, ব্রেনে গিয়ে এটাকে দেখাবে। দেখানোর পরে আমরা দেখলাম সেটা জাজমেন্ট হয়। তারপর এটা হচ্ছে সেন্সারি অ্যাকশন। তারপর কি মুভমেন্ট হবে সেটা মোটর অ্যাকশন। তারপরে এই হচ্ছে চোখ। এখানে অ্যাকুয়াস হিউমার বলে একটা তরল থাকে, পুরো এই লেন্সের সামনে পুরো চেম্বারটাই এই তরলটা থাকে। এই তরলটাই এটাকে নিয়ে যায়, আবার নিয়ে গিয়ে এইখানে যে তরলটা থাকে সেটাকে বলে ভিট্রিয়াস হিউমার। এখানে একটা তরল থাকে ভিট্রিয়াস হিউমার, HUMR। অ্যাকুয়াস হিউমার
দুটো উপরে এবং নিচে দুটোই থাকে। এখান থেকে এতটা এই তিনটে দিয়ে আমরা কিভাবে লেন্সটাকে দেখতে পারি। আইরিস এর মধ্যে লেন্স থাকে, যেটা উপরে এবং নিচে এটাই কন্টিনিউশন করে আমাদের চোখের পাতাটা তৈরি হয়। পাতার সামনের দিকে কিছু এয়ার ডিস্ট্রিবিউশন থাকে, এটাকে আই গ্লাসেস বলে। বাইরের দিকে স্কিন, ভেতর দিকে মিউকাসের স্তর, মানে কনজাংটিভাটা পুরোটাই মিউকাসের স্তর, এবং এখানে জাংশন থাকে। তাহলে এই যে কনজাংটিভা, এই কনজাংটিভার যদি ইনফ্লামেশন হয়, শুধুমাত্র এখানে 5টা না 6টা ভাগ আছে, ঠিক আছে? বালবার, ক্যালপেট্রা, এই ভাগগুলো আছে, সবকটা আমার মনে নেই। এখান থেকে এই অবধি আমাদের 5টা, এইটা হচ্ছে কর্নিক্স, এখানে কোন করে উঠছে কর্নিক্স, ক্যালপেট্রা, বালবার, আর এদিকে 5টা, এখানে 3টে স্তর, 3টে ভাগ আছে। তো এই কনজাংটিভার ইনফ্লামেশন হলে পারে, তখন আমাদের বলা হচ্ছে শুধুমাত্র যে বালবার বা ক্যালপেট্রার মধ্যে তার নয়, কিন্তু পুরো কনজাংটিভার যতটা পার্ট আছে, চোখের পাতার ভেতরে যতটা পার্ট আছে, পুরোটাই লাল হয়ে যাবে। কোনো পার্টিকুলার ভাগ করে কিন্তু ইনফ্লামেশনটা হবে না। এই জায়গায় কোনো কারণে ওটা ঠান্ডা লেগে হতে পারে, কোনো ইনফেকশন হতে পারে। ইনফেকশন হয়েই হয়, সেক্ষেত্রে এই লাল যে রেডনেস, আমাদের ইনফ্লামেশনের একটা সিমটমই হচ্ছে রেডনেস। রেডনেসটা খুব ভালোভাবে থাকে এবং এইটা দেখে আমরা বুঝতে পারি যে কনজাংটিভাইটিস হয়েছে। এইবার যে জাম, সেই জামটা আমাদের চোখের পোর্শনটা থাকে, এবং এই ইনফেকশন হলে চোখে যদি একটা বালিও পড়ে, তাহলেই আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। তাহলে ল্যাক্রিমাল ফ্লুইড, চোখের জল, সেই চোখের জলের কাজই হচ্ছে যে চোখে যে কোনো ধরনের ফরেন সাবস্টেন্স কে চোখ থেকে বের করে। তার জন্যেই কিছু চোখে পড়লে, একটা চুল বা একটা কণা, কিছু বা হাতটাও যদি কাজ হয়, তাহলেও কিন্তু সেই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য চোখের জলটা বের করে। এবং এই কর্নিয়ার যে সারফেস, বাইরের সারফেসটাকে ক্লিয়ার রাখে। চোখের জল যদি আইয়ের সামনের পোর্শনটা, যদি এই যে পোর্শন, মানে যেটা রিফ্লেক্টেড ইন্ডিয়ার যে বাইরের পোর্শন, এই জায়গাটা যদি স্বচ্ছ না হয়, তাহলে কিন্তু আমরা কিছুই দেখতে পাবো না, বা এটা ঢুকবে না। সেই জন্য ঝাপসা দৃষ্টি হয়, ঠিক মতো দেখতে পাচ্ছি না, আবার একটু চোখটা করলে বা জল বেরোলে তখন আমরা কিন্তু দেখতে পাই। চোখের জলে একটা বড় কাজ হচ্ছে আমাদের রিফ্লেকশন বা রিফ্লেক্টরি মিডিয়া বা রেড ঢুকে এখানে প্রতিবিম্বটা তৈরি করতে সাহায্য করে। এবার যেহেতু এটা ইনফেকশন, রেডনেস হয়, ফুলে যায়, সেহেতু চোখের জল সবসময় চাইবে যে ইনফেকশনটা চেক করতে, এবং সেখানে যে জাম, সেই জামটাকে ধুয়ে বার করে দিতে। ওই জন্য চোখের জলে যখন কনজাংটিভাইটিস হয়, চোখের জলে কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা যায়, এবং এই ব্যাকটেরিয়া যদি ধরো মা চোখে আছে, এবার গ্রাম কাজ করে শুলাম, তাহলে সেই
জলটা আমার নাক ক্রস করে ডান দিকের চোখে এসে, কিন্তু ডান দিকে কোনো ইনফেকশনই হয়নি, কিন্তু বাঁ দিকে হয়েছে। বাঁ দিকে যদি ওইখানেই আমি লিমিটেড রাখতাম তাহলে কিন্তু ডান দিকের চোখটা বেঁচে যেত, কিন্তু আমি ডান কাজ করে শুয়েছি, এই চোখের জলটা এদিকে এসে পড়েছে, ডান দিকের চোখে বুঝতেও পারে না, এটা স্বাভাবিক, এটা মানে খুব সাবধানে থাকাটা খুব মুশকিল। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা চোখ হলে একটা চোখে হয়ে যায় কারণটা হচ্ছে, বা চোখ খুললাম বা চোখে জল গড়াচ্ছে, সেই যে কাপড়টা, সেই কাপড়টাও যদি আমি অন্য সুস্থ চোখে দিয়ে দিই তাহলেও কিন্তু হয়ে যাবে ইনফেকশন। আবার ওইটাই যদি অন্য কেউ ইউজ করে তাহলেও তার হয়ে যাবে, কিন্তু তাকালে নর্মালি কিছু ইনজেকশন, হ্যাঁ ওটা হচ্ছে এয়ার থেকে হয়, এয়ারের গ্লোবালি থেকে হয়। মানে প্রথম যেটা বলতে চাইছেন, মানে আমার কনভেন্টিভাইটিস সাবধানে আছে, কিন্তু এতদিন হয় হঠাৎ করে দেখা গেল চোখ লাল হয়ে যায়, এয়ার থেকে হয়। উপস্থিতি আমাদের এয়ারের এবং গ্লোবালির মধ্যে প্রচুর আছে। হ্যাঁ ডিপথেরিয়াটাও হয়, ডিপথেরিয়ার ক্ষেত্রে হয়, কনিগ্যালিয়াম ডিপথেরি থেকে হয়, অনেক সময় ভাইরাল থেকেও হয়, অনেক সময় ইনফ্লুয়েঞ্জা থেকে। টিভি তো সব করতে পারে, টিভি থেকে ভাইরালও হয়, ফ্লুয়ের থেকেও কনভেন্টিভাইটিস, টিবি রোগের একটা অনেক সিমটম আছে, টিউবারকুলার বা যাদের স্কপুলাস প্যারালাইসিস যাদের আছে, সহজেই ঠান্ডা লেগে যায়, ওটা স্টেট প্রস্টার বা সাকালোকাল ইনফেকশন থেকে কোর্স আছে কিছু দিতে যাবে, হ্যাঁ তাদের বেশি হওয়ার চান্স আছে, একটা দুবার হয়তো হবে। তো অ্যাকচুয়াল হলো তো স্ট্যান্ডার্ডের মতো আছে, ভাইরাল হলো ভাইরালের কোনটা ফ্লুয়ের ইনফেকশন এই চিন্তা কমন, এই চিন্তা এখানে টাইপের আমাদের আমরা আমাদের একদম সোজা ভাষায় লিখে দেবে, ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ দি কন্টেন্ট। জন্মের সময় ওই অ্যাজাইনার যে নিউক্লিয়াস সিক্রেশন হয় আর মিনারেল যে ব্যাকটেরিয়া আছে সেখান থেকে হয় মিনারেল কনজেক্টিভাইটিস। না এটা কনজেক্টিভাইটিস যেগুলো সিমটম যেগুলো
এগুলো আর ভাইরালের মধ্যে ফ্লুয়েড যে ভাইরাস সেটা অ্যাড করে নেবেন। আর ডিপথেরিয়ার ক্ষেত্রে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া একটা ব্যাকটেরিয়া যেটা ডিপথেরিক কনজেক্টিভাইটিস তৈরি করে, এটা একটা টাইপ। আর টিবি জামটা নিয়ে নেবেন ইন্ট্রোডাকশন টিউবারকুলোসিস ক্ষেত্রে নিলাম। স্যার আমি একটা ভুল বলছি, যদি এই জিনিসগুলো ভাইরাল হ্যাঁ ব্যাকটেরিয়া ভাইরাল হচ্ছে অ্যাডিনোভাইরাস। আমি এই এই জিনিসগুলো ব্যাকটেরিয়া না না এটা খাই না। ভাইরাল, যদি অ্যাডিনোভাইরাস থাকে হ্যাঁ এই ইনফ্লুয়েঞ্জার খাই না। এই যে ফ্লুটা ফ্লু ভাইরাস তো না, হ্যাঁ ওইটাই আর একটা অ্যাডিনোভাইরাস ডিপথেরিয়াটা কিন্তু কর্নিব্যাকটেরিয়াম কমন সিমটম এগুলো সবাই জানি, চোখ লাল হয়ে যায়, চোখ কম করে দাঁড়াতে অসুবিধা হয়, চোখে জল পড়ে, এগুলো খুব বেশি দিন হতে পারে, মুখ বেরোতে পারে। আর যেটা ফটোফোবিয়া হয়, আলোর দিকে তাকাতে অসুবিধা হয়, অন্ধকার করে সে আরাম পায়, ঠিক আছে, সূর্যের বা রোদে বেরোতে অসুবিধা হয়, হ্যাঁ সূর্যের আলোতে বাইরের আলোয় বেরোতে অসুবিধা হয়, আর চোখে কিছু পড়ে, সেই জন্য সবসময় ওয়াশ করতে হয়, চোখ পরিষ্কার রাখতে হয়, ওয়াশ করতে হয়। আর অবশ্যই এই ফটোফোবিয়া থেকে বাঁচবার জন্য আমাদের একটা কালো চশমা পরে রাখতে ভালো হবে। এটা ফটোফোবিয়া থেকে বাঁচার জন্য, উজ্জ্বল আলোটা যাতে চোখে না পড়ে সেই জন্য এটা। তবে এটা কিন্তু একদমই ভুল ধারণা যে তার চোখের দিকে তাকালেই তার হয়ে যাবে, এটা ভুল ধারণা। কোনোভাবে যদি কন্ট্যাক্ট আসে তবে কোনোভাবে যদি কন্ট্যাক্ট আসে তখন হবে, কিন্তু চোখের দিকে তাকালে এটা হয় না, এটা ভুল ধারণা। আর ব্যথা কমাবার জন্য অবশ্যই মানে হাইজিন মেনটেন যারা করে না, এই যে বিয়েটা বললেন যে তারপরে হয় কি হাইজিন মেনটেন না করলেও হয়, হাতে জীবাণু থাকলে বা হাত পরিষ্কার না, বাইরে থেকে ধুলো কেটে এলাম, সেই হাতের চোখ রগড়ালাম, এখান থেকেও কিন্তু এটা হয়। হাইজিন সবসময় মেনটেন করতে